প্রিয় শিক্ষার্থী, চকরিয়া গ্রামার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিস্টার নুরুল আফসার, সিনিয়র শিক্ষক, চকরিয়া গ্রামার স্কুল। আমরা গত ক্লাসের পরে এই যে দুর্গাপূজার বন্ধের পরে আবার আমরা আমাদের কার্যক্রমে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা পাঠের প্রতি মনোযোগী হবে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা গত ক্লাসের একটা ধারাবাহিক অংশ। তোমরা এর মধ্যে হয়তো বুঝতে পেরেছো আমি কি নিয়ে আলোচনা করব। আগে আমাদের পরিস্থিতি একটু জেনে নিই। ক্লাস 8 গ্রুপ গোলাপ সাবজেক্ট বলি। আমরা গত ক্লাসে গড় নির্ণয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় মধ্যক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি আমাদের উপাত্তগুলো দুই ধরনের, বিন্যস্ত এবং অবিন্যস্ত। অবিন্যস্ত উপাত্তের বেলায় কিভাবে মধ্যক নির্ণয় করা হয় এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করা হয় আমরা সে বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব এই বিষয় নিয়ে আলোচনায় আসছে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়। তো অবিন্যস্ত উপাত্ত কি? যে উপাত্তগুলো এলোমেলোভাবে বর্ণিত থাকে বা উপস্থাপিত থাকে ওই উপাত্তগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। আবার বলছি, যে উপাত্তগুলো এলোমেলোভাবে উপস্থাপিত হয় বা বর্ণিত হয় সেই উপাত্তগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। যেমন অষ্টম শ্রেণীর সাতজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার এককে। শিক্ষার্থীর উচ্চতা হলো 48, 53, 50, 58, 51, 50, 49 ইত্যাদি। এই উপাত্তগুলো দেখা যাচ্ছে এলোমেলোভাবে উপস্থাপিত, অতএব এই ধরনের উপাত্তগুলো হলো আমাদের অবিন্যস্ত উপাত্ত। এই অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করি? অবিন্যস্ত উপাত্ত যদি তোমার বিজোড় সংখ্যক হয়
তাহলে তার মধ্যক নির্ণয়ের জন্য এক ধরনের সূত্র আমরা ব্যবহার করি, আর জোড় সংখ্যক যদি হয় সেই ক্ষেত্রে আমরা অন্য সূত্র ব্যবহার। আমি এখন বলছি অবিন্যস্ত উপাত্ত, উপাত্ত সংখ্যা যদি তোমার বিজোড় সংখ্যা হয়, উপাত্ত সংখ্যা n বিজোড় হলে, উপাত্ত সংখ্যা n বিজোড় হলে মধ্যক সমান n প্লাস 1/2তম পদের মান। উপাত্ত সংখ্যা n বিজোড় হলে মধ্যক হয় n প্লাস 1/2তম পদের মান। আর উপাত্ত সংখ্যা n জোড় সংখ্যা হলে মধ্যক সমান মধ্যপদ দুইটির যোগফল বা সমান সমান, এভাবে লিখতে পারি আমরা n/2তম পদ ও n/2 প্লাস 1তম পদ দুইটির যোগফল বা n/2তম পদ ও n/2 প্লাস 1তম পদ দুটির যোগফল বা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি কি হবে, বোধগম্য। দেখো, অষ্টম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে, এদের মধ্যক নির্ণয়। প্রশ্নটা হচ্ছে অষ্টম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে 48, 53, 50, 58, 51, 50, 49। দশজন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর নির্ণয়। এর আলোকে মধ্যক নির্ণয় পঁচাশি, 80, 90, 94, 82, 75, 78, 80, 84। তো বন্ধুরা, এখানে উপাত্তগুলোকে মানের কোন একটা ক্রমে আমাদেরকে সাজাতে হবে। তাই আমি এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। এখানে সবচেয়ে ছোট উপাত্ত হলো আমার 75, এরপরে আছে আমার 78, 78 পরে আছে 80, তাহলে 80 আছে আমার দুইটা, তারপরে আছে আমার 82,
তারপরে আছে আমার 82 পরে 84, 84 পরে 85, 85 পরে 88, 88 পরে 90, সবশেষে 94। আমি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। তাহলে এখন দেখতে হবে এখানে আমার উপাত্ত সংখ্যা কত। তাহলে এখানে উপাত্ত সংখ্যা n সমান 10, যা একটি জোড় সংখ্যা। সুতরাং মধ্যক সমান n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের মান বাদ। তাহলে n/10 ভাগ 2 তম পদ ও 10/2 যোগ 1 তম পদের মান বাদ। তাহলে পঞ্চম পদ ও ষষ্ঠ পদের মান বাদ। তাহলে পঞ্চম পদ হচ্ছে 82, ষষ্ঠ পদ হলো 84। তাহলে 82 যোগ 84 ভাগ সমান 2 সমান 83। তাহলে এক্ষেত্রে মধ্যক হবে 83। প্রিয় শিক্ষার্থী, যদি অবিন্যস্ত উপাত্ত যদি জোড় সংখ্যক থাকে তাহলে আমরা এই নিয়মে তাদের মধ্যকটা বের করব। এরপর আমি দেখব বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ উপাত্তের বেলা। বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে মধ্যক। প্রিয় শিক্ষার্থী, শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে একটি সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আগে আমি তোমাদেরকে সূত্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে অর্থাৎ বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc গুণ h/t। L প্লাস n/2 মাইনাস fc গুণ h/t। তাহলে এখানে এই যে প্রতীকগুলো লিখছি আমি এদের পরিচয় জানবো। তো এখানে L যেটা লিখছি আমি L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L হলো কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। n হলো মোট গণসংখ্যা। fc হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপর fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইটা হলো শ্রেণীভেদ। এইটা কি শ্রেণীভেদ।
তাহলে মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc গুণ h/f। এখানে l হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হলো মোট গণসংখ্যা, fc হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর h টা হলো কি শ্রেণী বেগ। তাহলে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী। এখানে 5টা চলকের মধ্যে 3টা চলক আছে আপনার মধ্যক শ্রেণীর সাথে রিলেটেড, তাই আমাদেরকে মধ্যক শ্রেণী সম্পর্কে জানতে হবে। মধ্যক শ্রেণী কোনটা বা মধ্যক শ্রেণী কাকে বলে? তাহলে মধ্যক শ্রেণী যে শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যায় n/2 এর মান বিদ্যমান তাকে মধ্যক শ্রেণী। যে শ্রেণী কোথায় খুঁজবো আমরা? ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে খুঁজবো। ক্রমযোজিত গণসংখ্যায় n/2 এর মান বিদ্যমান থাকবে, সেই শ্রেণীটাকে বলা হবে মধ্যক শ্রেণী। যখন আমরা সেই মধ্যক শ্রেণীটা চিহ্নিত করতে পারবো, তাহলে আমরা এই 3টা চলকের মান পেয়ে যাব। l হলো তোমার মধ্যক শ্রেণীর নিম্নসীমা, fc টা হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর fm টা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। যতক্ষণ না আমরা মধ্যক শ্রেণী পাবো, ততক্ষণ এই 3টা চলকের উত্তর দেওয়া যায়। তাই প্রথমে তোমাকে এই মধ্যক শ্রেণীটা কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তাহলে আমি একটু ছোট্ট উদাহরণে যাচ্ছি। অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর নিম্ন। এর আলোকে মধ্য নির্ণয় করো। প্রাপ্ত নম্বর ছাত্রী সংখ্যা। 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 95। আচ্ছা, 8 জন, 3 জন, 4 জন, 3 জন। প্রাপ্ত নম্বর 71 থেকে 75, এখানে আছে 3 জন, 76 থেকে 80 মধ্যে আছে 4 জন, 81 থেকে 85 মধ্যে আছে 8 জন, 86 থেকে 90 মধ্যে আছে 3 জন, 91 থেকে 95 মধ্যে আছে 2 জন। এখন আমাদেরকে মধ্যক বের করতে হবে। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদের যা করতে হবে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক বের করতে গেলে সর্বপ্রথম আমাকে এই ক্রমযোজিত গণসংখ্যাগুলো হিসাব করে নিতে হবে। তাহলে প্রাপ্ত নম্বর ছাত্রী সংখ্যা
ক্রমযোজিত গণসংখ্যা। একাত্তর থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90, 91 থেকে 95। তাহলে 3, 4, 8, 3। তাহলে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে ও গণসংখ্যার সমান 3। এর সাথে এটা যোগ করে এখানে বসাতে। তাহলে 3 আর 4 যোগ করলে 7। আবার 7-এর সাথে 8 যোগ করে যোগফলটা এখানে বসালে হয় 15। আবার 15-এর সাথে এই গণসংখ্যাটা যোগ করে এখানে বসাতে হবে 8। আবার 18-এর সাথে গণসংখ্যাটা যোগ করে এখানে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। প্রথমটা 3 ঠিক থাকবে, তারপরে এই 3-এর সাথে পরের গণসংখ্যাটা যোগ করে এই করে বসাতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যাগুলো সাধারণত আমরা এইভাবে লিখি। তাহলে এখন তোমাকে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা। মধ্যক শ্রেণী এখানে n সমান কত? সর্বশেষ ক্রমযোজিত গণসংখ্যা যেটি, সেটা হচ্ছে আমার মোট গণসংখ্যা। তাহলে এখানে মানটা হচ্ছে 20, তাই n এর মানটা হবে 20। সুতরাং n/2 সমান 10। এই 10 সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে? এখানে আছে 1 থেকে 3 পর্যন্ত, এখানে আছে 4 থেকে 7 পর্যন্ত, এখানে আছে 8 থেকে 15 পর্যন্ত, এখানে আছে 16 থেকে 18, আর এখানে আছে 19 থেকে 20। তাহলে আমারটা হলো 10। তাহলে কোথায়? 8 থেকে 15 এর মধ্যে আমার 10টা আছে, তাই আমার মধ্যক শ্রেণী হবে 81 থেকে 85। তো এখানে লিখবে n সমান 20, সুতরাং n/2 সমান 10, যা ক্রমযোজিত গণসংখ্যায় কোথায় খুঁজবো? ক্রমযোজিত গণসংখ্যায় খুঁজবো। ক্রমযোজিত গণসংখ্যায় 81 থেকে 85 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং মধ্যক শ্রেণী হবে কত? 81 থেকে 85। এখন সূত্রটা লিখবা। সুতরাং মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc গুণ s/f। তো বন্ধুরা, এখানে L যে বলছিলাম, Lটা কি? Lটা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমার মধ্যক শ্রেণী যদি 81 থেকে 85 হয়, তাহলে নিম্ন সীমাটা হবে 81। n/2 আমার বের করা আছে 10। fc যেটা বলছিলাম মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাই fc সমান হবে 7। fmটা বলছিলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীতে আমার 81 থেকে 85 হয়, তার গণসংখ্যাটা হবে 8। আর এইটা হলো এখানে শ্রেণীবিভাগ। তাহলে আমার শ্রেণীবিভাগ হলো 71 থেকে 75, 5। তাহলে এখানে মানগুলো যাবে। তাহলে 81 যোগ 10 বিয়োগ 7 গুণ h সমান 5, fm সমান 8। তাহলে 81 যোগ 10 থেকে 7 গেলে 3 গুণ 5 ভাগ 8। তাহলে 81 যোগ 8, 3 5 15। তাহলে 81 যোগ 8 দিয়ে 15 কে ভাগ করলে 8 থেকে 8, তাহলে কত হবে? 8 দিয়ে 15 কে ভাগ করলে 8 থেকে 8, 7.07 70। তাহলে 8 8 66, 7 8 56। তাহলে 8 7, তাহলে 82.87।
শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো, যদি বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ করতে হয় তাহলে আমাদের মধ্যকটা বের করতে হবে এইভাবে। সর্বপ্রথম ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে, তারপরে আমরা মধ্যক শ্রেণীটা নির্ণয় করব। মধ্যক শ্রেণী নির্ণয় করার পরে মধ্যকের সূত্রটা লিখে সেখানে মানগুলো বসালে আমরা মধ্যকটা পেয়ে যাব। তাহলে আজকে আমাদের পাঠ এতটুকুই থাক। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্নরূপ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।